ওটাকে বিধানসভা বলবেন না, ওটা বিধানসভা নামের কলঙ্ক হয়েছে। বিধানসভার যা হওয়ার কথা সেগুলো কিছুই হয় না। ওখানে যেটা হচ্ছে, ওখানে একটি পুরো স্টেজড পারফরমেন্স হচ্ছে। এটা হচ্ছে দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার একটা চেষ্টা করছে। তার কারণ এরা দুজনেই বুঝে গেছে যে এখানে এই ধর্ম ছাড়া আর কোনো কিছু দিয়ে রাজনীতি করা যাচ্ছে না। কারণ অর্থনীতিটার ১২টা বাজিয়েছে ইনকামবেন্ট গভর্নমেন্ট, এডুকেশন সিস্টেম শেষ, স্বাস্থ্য ব্যবস্থা তলানিতে এসে ঠেকেছে। দাদা, আমরা যেমনটা দেখেছি, কালকে ছিল বিধানসভায় আরেকটি বাজেট অধিবেশন। সেই অধিবেশনে বিধানসভার ভেতরে মুখ্যমন্ত্রীর ভাষণ এবং বাইরের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ভেতরের ভাষণে তিনি বললেন যে বলা হচ্ছে আমি নাকি মুসলিম লীগ করি, প্রমাণ করতে পারলে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেব। দেখুন, মার্জনা করবেন, আপনার সাথে আমি একটু দ্বিমত হচ্ছি। ওটাকে বিধানসভা বলবেন না, ওটা বিধানসভা নামের কলঙ্ক হয়েছে এখন। বিধানসভার যা হওয়ার কথা সেগুলো কিছুই হয় না। ওখানে যেটা হচ্ছে, ওখানে একটি পুরো স্টেজড পারফরমেন্স হচ্ছে। আমরা বিভিন্ন যারা থিয়েটার ফিল্মে অভিনয় করি, আমরা চিত্রনাট্য মুখস্থ করে গিয়ে ওখানে অভিনয় করি, তো ওইটা হচ্ছে অভিনয়। ওখানে প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি নেতা তারা একটা স্ক্রিপ্টেড যে থিয়েটার সেটাকে উপস্থাপনা করছেন। তার জন্য একটা গণতন্ত্রের ময়দানকে বেছে নিয়েছেন, সেখানে একটা নোংরামো করছেন তারা। আমরা এমন একটা বাংলা তৈরি করেছি যেই বাংলায় বিরোধী দলনেতাকে বিধানসভার বাইরে দাঁড়িয়ে বলতে হচ্ছে যে আমরা হিন্দুদের ভোটে জিতে আসা এমএলএ, এইটা মোল্লাদের সরকার। এই কথাটা আমি একে কোট করে বলছি, এলওপিকে কোট করে বলছি। আর মুখ্যমন্ত্রী ভেতর থেকে দাঁড়িয়ে বলছেন যে মুসলমানরা যদি আন্দোলন শুরু করে আপনারা সামাল দিতে পারবেন। তো আপনি চিন্তা করুন তো, একটা বিধানসভায় বসে হিন্দু ভার্সেস মুসলমানের মধ্যে রায়ট লাগিয়ে দেওয়ার কি প্রচন্ড চেষ্টা দুটি দলের। এটা ভাবা যায়? আমরা যে পৃথিবী, আমরা যে ভারতবর্ষ তৈরি করে গেছেন আমাদের পিতৃপুরুষরা, তারা কি দুঃস্বপ্নেও ভাবতে পেরেছিলেন যে স্বাধীনতার ৭০-৮০ বছর পর এরকম একটা পৃথিবী তৈরি হবে যেখানে বাংলার বুকে দাঁড়িয়ে, যেই বাংলা এক সময় সংস্কৃতি রাজনীতিতে পথ দেখিয়েছিল, যেই বাংলা স্বাধীনতার বীজ বপন করেছে, সেই বাংলায় দাঁড়িয়ে আজকে মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতার কনভারসেশন এইটা যে কোনটা মোল্লার সরকার আর মুসলমানরা আন্দোলন করবে কিনা আর কে হিন্দুদের ভোটে জিতে এসেছে। এটা হচ্ছে দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার একটা চেষ্টা করছে। তার কারণ এরা দুজনেই বুঝে গেছে যে এখানে এই ধর্ম ছাড়া আর কোনো কিছু দিয়ে রাজনীতি করা যাচ্ছে না। কারণ অর্থনীতিটার ১২টা বাজিয়েছে ইনকামবেন্ট গভর্নমেন্ট, এডুকেশন সিস্টেম শেষ, স্বাস্থ্য ব্যবস্থা তলানিতে এসে ঠেকেছে। এগুলো সমস্ত আপনারা মোটামুটি জেনে গেছেন। এবার তাহলে কি করব? এখন তো মানুষকে আর যদি বলি আমি খুব ভাবছি আপনার উন্নয়নের কথা, মানুষ বিশ্বাস করবে না। কারণ সে হাসপাতালে গিয়ে দেখতে পাচ্ছে কি অবস্থা, সে স্কুলে গিয়ে দেখতে পাচ্ছে সে কি অবস্থা, সে বাইরে বেরিয়ে দেখতে পাচ্ছে রাস্তাঘাটের কি অবস্থা, আবর্জনা দূষণ সবই দেখতে পাচ্ছে, কোনোটাই আপনি করছেন না। তাহলে কিছু একটা করে তো একটা ঝামেলা তৈরি করতে হবে। কারণ বাংলার রাজনীতির ইমেজ হচ্ছে যে একটা বিধানসভা, সেখানে একটা সময় কত কোয়ালিটি ডিসকাশন হতো। এবং কি অবাক করার মতো ঘটনা, এক সময় যারা ধরুন পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি এসব নিয়ে পড়তো, এরকম বিভিন্ন ইনস্টিটিউট থেকে ছেলে মেয়েদেরকে, ছাত্রছাত্রীদের ইন্টার্নশিপের মতো আর কি, তাদেরকে এই বিধানসভা পার্লামেন্টে নিয়ে যাওয়া হতো দেখার জন্য যে কি হচ্ছে, এত কোয়ালিটি ডিসকাশন, হোয়াট ইজ পলিটি, হোয়াট ইজ পলিটিক্স, শাসক মানে ট্রেজারি বেঞ্চ কিভাবে কাজ করে, কিভাবে অপোজিশন তার মোশন মুভ করছে, আচ্ছা প্রাইভেট বিল কিভাবে আনা হচ্ছে, শাসক বিরোধীর ইকুয়েশনটা কি, বিরোধীর কি কাজ, শাসকের কি কাজ, কিভাবে সমালোচনা হয়, বাজেট সেশন কি, এগুলো দেখানোর জন্য ছাত্রছাত্রীদেরকে বিধানসভায় নিয়ে যাওয়া হতো দেখানোর জন্য। বিভিন্ন স্কুল থেকে নিয়ে যাওয়া হতো, কলেজ থেকে নিয়ে যাওয়া হতো। এখন ছাত্রছাত্রীরা কি কি দেখবে? বিধানসভার আলোচনা হচ্ছে কোনটা মোল্লাদের সরকার, কোনটা হিন্দুদের সরকার। এটা হচ্ছে একটা বাংলা তৈরি করে ফেলেছি আমরা, যেখানে ধর্মের ভিত্তিতে দাঙ্গা লাগিয়ে দেওয়ার জন্য এরা একেবারে হাতে হাত মিলিয়েছে। এবং কি বদমাইশি, একমাত্র আমাদের বাংলার বিধানসভা যেখানে সারা ভারতবর্ষের যে কোনো আইনসভা, যে কোনো বিধানসভা পার্লামেন্ট সেশন আপনি দেখবেন নিয়ম হচ্ছে যে আগে ট্রেজারি বেঞ্চ তার বাজেট উপস্থাপনা করবে, তারপরে বিরোধী তার সমালোচনা করবে। আপনি আমার ভিডিওটা আপলোড করছেন চ্যানেলে, তারপর আমার কথা শুনে ইউটিউবে, ফেসবুকে মানুষজন কমেন্ট করছে যে এই কথাটা আপনি ভুল বললেন, এই কথাটা ঠিক বললেন। আপনি যদি উপস্থাপনাই না করেন আমার কথা দিয়ে, আপনি ইউজারকে বলেন আপনি সমালোচনা করুন, কমেন্ট করুন, মিম বানান, কি করে করবে সেই লোকটা? আগে তো আপনাকে কন্টেন্টটা আপলোড করতে হবে। সেই একই রকম ব্যাপার, আগে তো বাজেটটা উপস্থাপনা করব। এখানে স্বরাষ্ট্র বাজেট এবং হিল অ্যাফেয়ার্স এর বাজেটে ট্যাগ করে বলছি হিল অ্যাফেয়ার্স এর আমি লোক নিয়ে ইয়েটা কি বলে বরাদ্দ এতটা বাড়িয়ে দিয়েছি, তাহলে তো পুলিশের বাজেট কমে গেল। বিরোধী দলনেতা কি বলছেন? বিরোধী দলনেতা বলছেন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে কিছু মুশকিল হয়েছে, সেইগুলো আমরা একটা মোশন এনে সেটা নিয়ে আলোচনা করবো। অ্যাবসলিউটলি ফাইন। স্পিকার সাহেব কি করতে পারেন? তিনি আইদার ওটা শুনবেন অথবা শুনবেন না, ভোটাভুটি করবেন অথবা করবেন না। তিনি শুনলেন না,
তিনি ইগনোর করে দিলেন। তার এজেন্ডা কি? সেই দিনকের এজেন্ডা নাকি যেদিন এলওপি সাসপেন্ড হলেন সেই দিনের এজেন্ডা হচ্ছে গঙ্গাসাগরে কত ভালো মুখ্যমন্ত্রী করেছেন, মুখ্যমন্ত্রীর জয়ধ্বনি গাও। আরে তার জন্য রাজনৈতিক ময়দান আছে। বিধানসভায় মুখ্যমন্ত্রীর জয়গান গাওয়ার জন্য যাওয়া হয়নি, সেখানে পলিসি রিলেটেড আলোচনা সমালোচনা, বিভিন্ন ত্রুটি বিচ্যুত নিয়ে কথা। একটা বিরোধীর তো কাজ যে পুলিশ বাজেটটা উপস্থাপনা হলে পুলিশ ব্যবস্থার মধ্যে তো লুপহোলস আছে। চিফ মিনিস্টার দাঁড়িয়ে বলতে পারেন পুলিশ ব্যবস্থা 100% পারফেক্ট। যদি হতো তাহলে আরজি করের মতো ঘটনা ঘটলো কেন? যদি হতো তাহলে 100টার উপর ধর্ষণের ঘটনা ঘটছে কেন? হ্যাঁ বললেই বলবে আমি ফাঁসি দিয়ে দিয়েছি, এই ধরেছি। আরে বাবা, তুমি একটা লোককে চর মারলে, চর মেরে তার গায়ে তুমি আদর করে দিলে, সেটা তো হয় না। তুমি চরটা মারার আগে তুমি প্রিভেন্ট করতে শেখাও যে কেন তোমার এখানে এত পরিমাণে ক্রাইম বাড়ছে, জুভেনাইল ক্রাইম বাড়ছে। পুলিশের তো প্রিভেনশন মেকানিজমটাও একটা থাকতে হবে, যে সোশ্যাল অ্যাওয়ারনেস করলাম, কিংবা বিভিন্ন জায়গায় আমি সার্ভে করলাম যে কেন এই ঘটনাগুলো ঘটছে, মহিলাদের উপর অত্যাচারগুলি কেন বাড়ছে। আজকে বিভিন্ন কলেজগুলিতে পুজোর সময় আমরা দেখলাম যে হাইকোর্ট থেকে কামান থেকে বন্দুক থেকে পুজো করাতে হচ্ছে। কেন এই হিংসা প্রবৃত্তি তৈরি হচ্ছে? এই নিয়ে তো আলোচনা করতে হতো, সেটা তো বিরোধীরা করবেন, করতে দিলেন না। এবং কি বুদ্ধিমান বদমাশ এরা, আমি সেটাই ভাবি। যে ধরুন আমি হাউসে একটা এমন কিছু কাজ করেছি যেটা হাউসের পরিপন্থী, ঠিক আছে, আমাকে 48 ঘন্টার জন্য সাসপেন্ড করুন বা আজকের অপারেশনের জন্য সাসপেন্ড করুন। গোটা 30 দিনের জন্য সাসপেন্ড করে দিল, তার মানে গোটা বাজেট সেশনে এলওপি থাকবেন না। আপনি চিন্তা করুন, একটা বাজেট পেশ হচ্ছে, এই গভর্নমেন্টের ইনকামবেন্ট গভর্নমেন্টের শেষ বাজেট, সেখানে বিরোধীরা মেজর 3-4 জন বিরোধী টিম মেম্বারকে ভাগিয়ে দেওয়া হলো। এইটা হচ্ছে একটা রাজ্যের বিধানসভা, বললেই এবার লোকসভাকে রেফার করবে। এদের তো ব্যাপারটা তাই, মানে কে কত খারাপ করছে সেইটা শিখবো, কে ভালো কি করছে সেটা শিখবো না। বিজেপি ওইটা যদি খারাপ করে থাকে কেন্দ্রে, ওর থেকে কত খারাপ আমি হতে পারি বাংলায়, আমি সেইটা দেখিয়ে দেবো। আমি ওকে বিজেপিকে দেখাবো না যে দেখো আমি ভালো একটা ডেমোক্রেটিক পরিবেশ তৈরি করতে পারি। এটা হচ্ছে রাজনীতির ডিফারেন্স। দুজনেই একটা কম্পিটিশনে লেগেছে যে আমি কত খারাপ হতে পারি সেইটা তুমি দেখো। এইটাই হচ্ছে মুশকিলের জায়গা, যেই কারণে গোটা বাজেট অধিবেশনে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ হবে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ডায়লগ দিয়ে যাবেন, তিনি ব্রাহ্মণ পরিবারের সন্তান, তিনি কায়স্থ পরিবারের সন্তান, তিনি অমুক তসু অনেক কিছু, তিনি মহাপুরুষ। কিন্তু বিরোধী নেই, কেউ সমালোচনা করার জন্য কাউকে ডাকা হচ্ছে না। এলওপিদেরকে 30 দিনের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছে। আরে তাহলে এটা গণতন্ত্র কোথায়? এটা তো একটা অন্যতম স্বৈরাচারী অ্যাক্টিভিটি শুরু হয়েছে। ফলে এই বিধানসভাকে একেবারেই আপনি দয়া করে বিধানসভা হিসাবে অ্যাড্রেস করবেন না, কারণ বাংলার বিধানসভার ওভারঅল পরিবেশ এই মুহূর্তে ভারতবর্ষের সাংবিধানিক যে পলিটি স্ট্রাকচার, তার মধ্যে অন্যতম খারাপ একটি বিধানসভার মধ্যে এই বাংলার বিধানসভাটাকে আমি দেখতে পাচ্ছি।